তথাকথিত ন্যাড়া নাড়ু যার কথা বলছেন, তিনি যদি দোষী হন, XYZ যদি দোষী হয়, যদি ওই জায়গায় অন্য কোনো ব্যক্তি যদি দোষী হন, তাহলে তাদেরও এই তদন্তের মধ্যে আসা উচিত। কে আঘাত করলেন, সেই আঘাতটা পুলিশ করলো না ওই মিছিলে থাকা কেউ করলো, বা অন্য কোনো ভাবে আঘাতপ্রাপ্ত হলো, এটা নিয়ে আজকে 24 ঘন্টার উপর কেটে গেল, পুলিশ ফুটেজ খতিয়ে দেখে একটা রিপোর্ট দিতে পারলো না। যেই ভিড়ের মধ্যে পুলিশ আঘাত করে থাকলে তাহলে এটা বুঝতে হবে পুলিশ এটা প্রতিহিংসার পরায়ণ হয়ে করছে। হাইকোর্টের সৌজন্যে একটা অপোজিশন লিডার কত বড় ক্রিমিনাল হতে পারে সেটা মানুষ দেখছে। বক্তব্যটা অবমাননা করে বক্তব্য। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ধরনের বক্তব্য কেন রাখছেন আমার মাথায় কিছু ঢুকছে না, বোধগম্য হচ্ছে না। কারণ উনি রাজনীতির জন্য বলছেন, ফর সেক অফ পলিটিক্স যদি কেউ কোনো বক্তব্য রাখেন আইনি সারবত্তা ছাড়া, তাহলে তার উত্তর আমি দেব না। জাস্টিস রাজশেখর মান্থা একটা ব্ল্যাঙ্কেট ইন্টিম অর্ডার দিয়েছিল শুভেন্দু অধিকারীর ফেভারে, যাতে কোনো এফআইআর না হয়। কোর্টের যদি অনুমোদন নেন তাহলে তো এফআইআর করতেই পারেন। এফআইআর করছেন না কেন? কোর্টের অনুমোদনের জন্য আসছেন না কেন? ওনারা কোথায় বেরোবেন সেটা তো কুণাল ঘোষ ঠিক করে দেবেন না। ওনারা কোথায় বেরোবেন সেটা মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন না। এটা ফ্রি দেশের, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, যেখানে তিনি যেতে চান তিনি যেতে পারবেন, এবং প্রতিবাদ করার অধিকার প্রত্যেকটি মানুষের আছে। ওনার এত অ্যাডভাইস দেওয়ার ইচ্ছে আছে, উনি আশ্রম খুলে অ্যাডভাইস দিন, কোনো অসুবিধে নেই। কিন্তু একটি ভিকটিম পরিবার কি করবেন সেটা ভিকটিম পরিবার খুব ভালো করে জানেন। কারণ এই যন্ত্রণাটা কুণাল ঘোষকে বইতে হচ্ছে না, কুণাল ঘোষের পরিবারে এই ঘটনা ঘটেনি। যারা তাদের বাড়ির মেয়েকে হারিয়েছেন তাদের মুখ থেকে যখন কোনো একটি অভিযোগ আসছে, সেই অভিযোগের সারবত্তা কি সে বিষয়ে তদন্ত করাটা পুলিশের প্রাথমিক কর্তব্য। বক্তব্যটা যদি বিজেপি নেতাদের কাছ থেকে আসতো তাহলে আমি এই প্রশ্ন করতাম না। বক্তব্যটা অভয়ার পরিবারের মানুষদের কাছ থেকে আসছে, এবং এই ক্ষেত্রে চিফ জাস্টিস চন্দ্রচূড়ের রোল হ্যাজ টু বি স্ক্রুটিনাইজড। দিলেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, একদম এই মানুষটাতে তো খুব খুব ক্লিন পরিচ্ছন্ন ভাবমূর্তি তো মনে হচ্ছে না। অভয়ার মায়ের মাথায় আঘাত, আমি বলছি অভয়ার মায়ের মাথা ফুলে গেছে কার্যত। আমি বলছি পুলিশ বলছেন তদন্ত করছি। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি, কথা বলবো দাদার সাথে। বলছি পুলিশ বলছেন তদন্ত করছি, আমরা সব ভিডিও ফুটেজ সামনে আনবো, তারপরে আমরা ব্যবস্থা নেব। তদন্ত কি করছেন সেটা তো দেখতে হবে। তদন্ত করছেন কলকাতা পুলিশ। এই তদন্তের উপর আস্থা না থাকার জন্যই অভয়ার পরিবার বিচারের দাবিতে আদালত থেকে রাজপথ সর্বত্র তারা ছুটে বেড়াচ্ছেন। তাদের পরিবারের যে অ্যাংজাইটি আছে, তাদের পরিবারের যে দাবি আছে, সেই দাবিকে সম্মান জানানোটা প্রত্যেকের কাজ, এবং সকলের উচিত হচ্ছে যে ভিকটিম পরিবার যাতে তাদের কোনো ক্ষতি না হয় সেদিকে নজর দেওয়া। এখন এই অভিযোগটা যেহেতু অভয়ার মা করেছেন, আমাদের স্বাভাবিকভাবেই এই বিষয়টির দিকে নজর দিতে হবে, এবং একে কখনো গৌণ করে দেওয়া, লঘু করে দেওয়া, বা তাকে নিয়ে মজামস্করা করা এই অভিযোগটিকে নিয়ে, বা আমরা তদন্ত করে দেখব সাবজেক্ট টু ইনভেস্টিগেশন যেভাবে কালকে কমিশনার সাহেব বললেন, তার থেকে এটা মনে হচ্ছে যে প্রত্যেকে যেন তাদের দয়াতে রয়েছেন। এটা পুলিশের কর্তব্য ছিল সেদিনই আইডেন্টিফাই করে। আরিং অফিসার যারা আছেন, আরে কতদিন লাগে ফুটেজ খতিয়ে দেখতে? ফুটেজ খতিয়ে দেখতে কলকাতা পুলিশের কতদিন লাগে? যদি বেশি সময় লাগে, যদি ইনফ্রাস্ট্রাকচার না থাকে, তাহলে অন্য এজেন্সির সহযোগিতা নিন। অনেক কিছুতেই তো এজেন্সির সহযোগিতা নেন। দেখুন, অভিযোগটা আঘাতের। আমি এই আঘাতের অভিযোগটাকে নিয়ে যখন করতে বলবো তদন্ত, বা যখন আমি তদন্ত করব, এটা করতে ফুটেজ খতিয়ে দেখতে হবে, আমি বুঝলাম। কিন্তু কতদিন লাগে, কত সময় লাগে? যে কোনো একটা হ্যাঁ, কতদিন সময় লাগবে? কলকাতা পুলিশের মতন একটি উন্নত বাহিনী, যে বাহিনীর এত ইনফ্রাস্ট্রাকচার আছে, এত রকমের টুলস রয়েছে, মেকানিজম রয়েছে, টেকনোলজি রয়েছে, তাকে ব্যবহার করে তদন্ত করতে এত সময় লেগে যায়? তাহলেই তো পরিষ্কার হয়ে যায় কোনটা সত্য কোনটা সত্য নয়। আজকে যে কথাগুলো আসছে, আসলে এই কথাগুলো যত আমরা বলছি তত ভিকটিম ফ্যামিলির বক্তব্যটা লঘু হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার বক্তব্যটা লঘু হয়ে যাচ্ছে। একদিকে পুলিশের একটা ভার্সন আসবে, বিজেপি নেতাদের একটা ভার্সন আসবে, তৃণমূলের একটা ভার্সন আসবে,
পাবলিক একটা ভার্সন দেবে, 4টে ভার্সন 5টা ভার্সন যখন চলে আসবে তখন তো একটা কনফিউশন তৈরি হবে। এই কনফিউশনটা কার ক্ষতি হচ্ছে? অন্য কারুর তো ক্ষতি হচ্ছে না। কলকাতা পুলিশের রাগ হতে পারে, কলকাতা পুলিশের অন্য বিষয় সম্পর্কে প্রশ্ন থাকতে পারে, কিন্তু রাগ হলেও প্রশ্ন হলেও কলকাতা পুলিশের প্রাথমিক কাজ হচ্ছে যে একজন ভিকটিম পরিবারের যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি যারা আছেন, অভয়ার মৃত্যুর ফলে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আইনের চোখে তারাও ভিকটিম, সেই ভিকটিমের সুরক্ষা দেওয়ার দায়িত্ব কলকাতা পুলিশের। ফলে কে আঘাত করলেন, সেই আঘাতটা পুলিশ করলো না ওই মিছিলে থাকা কেউ করলো বা অন্য কোনো ভাবে আঘাতপ্রাপ্ত হলো, এটা নিয়ে আজকে 24 ঘন্টার উপর কেটে গেল, পুলিশ ফুটেজ খতিয়ে দেখে একটা রিপোর্ট দিতে পারলো না। আমি আমি তো বলছি দাবি মেডিকেল করবো, রিপোর্ট, মেডিকেল প্রয়োজন পড়লে ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সিকে অ্যাপয়েন্ট করার দরকার এই সত্যটা তুলে ধরবার জন্য। অবশ্যই এটা তো পরিষ্কার হওয়া উচিত, তাহলে তো বুঝতে পারা যাবে যে যদি এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে সেটা অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়। যেই ভিড়ের মধ্যে পুলিশ আঘাত করে থাকলে তাহলে এটা বুঝতে হবে পুলিশ এটা প্রতিহিংসার পরায়ণ হয়ে করছে। আমি আবার বললাম যে এই কনফিউশনটা পরিষ্কার করার জন্য ওনারা কোথায় বেরোবেন সেটা তো কুণাল ঘোষ ঠিক করে দেবেন না, ওনারা কোথায় বেরোবেন সেটা মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন না। এটা ফ্রি দেশের স্বাধীন নাগরিক, যেখানে তিনি যেতে চান তিনি যেতে পারবেন এবং প্রতিবাদ করার অধিকার প্রত্যেকটি মানুষের আছে। আমি আবার, অ্যাডভাইস কে নেবে, কে অ্যাডভাইস দিচ্ছে আর কে অ্যাডভাইস নেবেন? ওনার এত অ্যাডভাইস দেওয়ার ইচ্ছে আছে, উনি আশ্রম খুলে অ্যাডভাইস দিন, কোনো অসুবিধে নেই। কিন্তু একটি ভিকটিম পরিবার কি করবেন সেটা ভিকটিম পরিবার খুব ভালো করে জানেন, কারণ এই যন্ত্রণাটা কুণাল ঘোষকে বইতে হচ্ছে না, কুণাল ঘোষের পরিবারে এই ঘটনা ঘটেনি। যারা তাদের বাড়ির মেয়েকে হারিয়েছেন তাদের মুখ থেকে যখন কোনো একটি অভিযোগ আসছে, সেই অভিযোগের সারবত্তা কি সে বিষয়ে তদন্ত করাটা পুলিশের প্রাথমিক কর্তব্য। এবং আমার মনে হয়েছে 24 ঘন্টা পেরিয়ে যাওয়া মানে পুলিশ ওই কর্তব্যে কিছু গাফিলতি করছে। আমি চাইবো একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি এর তদন্ত করুক। আরেকটা জিনিস, অভয়ার বাবা কার্যত বলেছেন কুণাল ঘোষ উনাকে একটা ফুটেজ পাঠিয়েছিলেন। কুণাল ঘোষ আবার অভয়ার বাবাকে আক্রমণ করে বলছেন যে উনি উনি এই ধরনের মন্তব্য করেই থাকেন ভিকটিম পরিবারগুলি সম্পর্কে, এর আগেও উনি করেছেন, আমি দেখেছি বিভিন্ন ক্ষেত্রে। ওনার একটা স্বভাব হচ্ছে যে সাধারণ পরিস্থিতিকে একটু গুলিয়ে দেওয়া, সহজ বিষয়টাকে একটু জটিল করে দেওয়া। যত জটিল হয়ে যাবে, যে কোনো ফ্যাক্টস যখন অনেকগুলো ফ্যাক্টস এক জায়গায় এসে যাবে, তখন জনগণের মনের মধ্যেও কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠবে। তার ফলে যেটা দিনের শেষে যেটা ঘটবে সেটা হচ্ছে ভিকটিম পরিবারের যে ভার্সন, সেই ভার্সনটা ডাইলিউটেড হবে। আর ডাইলিউটেড হওয়া মানে তার যে বিশ্বাসযোগ্যতা, সেই বিশ্বাসযোগ্যতা সম্পর্কে প্রশ্ন উঠবে। আর বিশ্বাসযোগ্যতা যদি ভিকটিমের ভার্সনের বিশ্বাসযোগ্যতা সম্পর্কে প্রশ্ন ওঠে, এই কেসের ক্ষেত্রে হু উইল বি দি আলটিমেট বেনিফিশিয়ারি? যারা অভয়াকে হত্যা করেছে, যারা দুর্নীতি চাপা দিতে চাইছে। হতেই পারে, না হওয়ার কিছু নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে এই ইনভেস্টিগেশন যখন চলছে পুলিশ বলছেন, তখন এই সম্ভাবনা আমরা উড়িয়ে দেওয়ার জায়গায় এখনো পৌঁছে যায়নি। ওড়ানো যায় না তো, এই সম্ভাবনা তো আছেই, এই সম্ভাবনা তো নিশ্চয়ই আছে। আমি বলছি দেখুন, বক্তব্যটা যদি বিজেপি নেতাদের কাছ থেকে আসতো তাহলে আমি এই প্রশ্ন করতাম না। বক্তব্যটা অভয়ার পরিবারের মানুষদের কাছ থেকে আসছে, তাহলে স্বাভাবিকভাবে এই প্রশ্নটা থেকে যাচ্ছে। এখন আমার বক্তব্য, কুণাল ঘোষের ভার্সন যদি সত্যি হয়, যদি ওই তথাকথিত ন্যাড়া নাড়ু যার কথা বলছেন তিনি যদি দোষী হন, XYZ যদি দোষী হয়, যদি ওই জায়গায় অন্য কোনো ব্যক্তি যদি দোষী হন, তাহলে তাদেরও এই তদন্তের মধ্যে আসা উচিত। যদি কোনো পুলিশ অফিসার ধরা পড়েন তারও আসা উচিত। তাহলে কোনটা দুধ আর কোনটা জল এটা পরিষ্কার হওয়ার দরকার আছে। এই তদন্তটা যখন পুলিশ নিজে বলছেন তারা করছেন, আজকে ঘটনার পর 24 ঘন্টা কেটে যাবার পরেও এটা যদি পুলিশ না দিতে পারেন, সিপি যেখানে তদন্ত মনিটর করছেন, সিপি যেখানে স্টেটমেন্ট দিচ্ছেন, সিপি যেখানে এই বিষয় সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করছেন, তাহলে এই সিরিয়াসনেস সম্পর্কে তো আমার প্রশ্ন উঠে যাচ্ছে। তা আপনারা এই রকম সিরিয়াস একজন ভিকটিমের ভার্সন সম্পর্কে? দর্জি কাকিমা আঘাত হয়েছে, এইভাবে সোশ্যাল মিডিয়ার সব্যসাচীদা আপনিও দেখে আমি থাকবেন। বললাম এই যে বক্তব্যটা এইখানেই তো, তাহলে কি আমার বক্তব্য হচ্ছে তাহলে কি আমরা সবাই মিলে, মানে যারা এটার সাথে ইনভলভ, যারা
আশেপাশে যেসব নেতাদের দেখা গেছে, যেসব পুলিশদের সম্পর্কে দেখা গেছে, অভিযোগ যাদের বিরুদ্ধে আসছে, এই সবাই মিলে কি বিষয়টা গুলিয়ে দেবার চেষ্টা করছি, নাকি আমরা চাইবো যে ভিকটিমের ভার্সনটা আজকে তার সেটা তদন্ত করে দেখা হোক? সমর্থকদের এই যে পোস্ট গুলো, ওদের ওরা পোস্ট করবেন, সেটাই তো উদ্দেশ্য, এটা তো উদ্দেশ্য। মানে একটা প্রফেশনকে ওরা তো বলবেই, যারা তৃণমূল সমর্থক হন বা যারা এই সোশ্যাল মিডিয়ায় গুলিয়ে দেবার কাজ করে থাকেন, তারা তো এই বিষয়টাকে লঘু করবার চেষ্টা করবেন। এদের এক এবং অদ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে অভয়ার মায়ের যে ভার্সন, সেই ভার্সনকে লঘু করে দেওয়া। লঘু, হসপিটালের রিপোর্ট কি করে চেঞ্জ হতে পারে সব্যসাচী দা? দেখুন সেটা তো তদন্ত সাপেক্ষ। তদন্তটা করছেন কি, আমার প্রশ্ন তো এই জায়গাতেই। যদি একটা রিপোর্ট যদি চেঞ্জ হয়, সিরিয়াস অ্যালিগেশন, তাহলে সেটা তদন্ত হতে হবে। আইদার ওরা তদন্ত করবে, আমি ওদের তদন্তে ভরসা রাখছি না। আমি চাই এই তদন্ত ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সিকে দিয়ে করানো হোক, নট সিবিআই, নট সিআইডি। একই সাথে আরেকটা সব্যসাচী দা, কল্যাণ ব্যানার্জি বলছেন ওরা প্রার্থী হবে বলে, ওরা ভোটে দাঁড়াবে বলে এইসব করছে। আমি রুকবানুর রহমানকে মনে পড়ে যাচ্ছে, রুকবানুর রহমানকে মনে পড়ে যাচ্ছে। কল্যাণবাবু নিজে ওই মামলায় সওয়াল করেছিলেন, এবং রুকবানুর রহমান আজকে কি এমএলএ না মন্ত্রী, কি এমএলএ হয়ে গেছে। তাহলে এখন সবাইকে যদি একরকম ভাবে আমি ধরে নিই কিছু ঘটনা ঘটার আগেই, তাহলে সে তো ঠিক করছি না। কল্যাণবাবুর মতন একজন সিনিয়র লোকের কাছ থেকে, সিনিয়র আইনজীবীর কাছ থেকে ভিকটিম পরিবার সম্পর্কে এই ধরনের কথা আমি খুব একটা আশা করি না। কিন্তু আমি বললাম যে ওনার হয়তো পূর্ব অভিজ্ঞতা আছে, কারণ উনি সেই ঐতিহাসিক সওয়াল করেছিলেন এই কোর্টে দাঁড়িয়ে রিজওয়ানুরের ওই মামলায়। সেই মামলায় উনি জিতেছিলেন মামলা। রুকবানুর রহমানের মা কিশোয়ার জাহান, তিনি মামলা করেছিলেন, কল্যাণবাবু উকিল ছিলেন। পরে হয়তো কল্যাণবাবু নিজের অভিজ্ঞতা থেকে দেখেছেন এই রুকবানুর কিভাবে ধান্দাবাজ হয়ে গেলেন, কিভাবে একটা এমএলএ হয়ে গেলেন, ভাইয়ের মৃত্যু গৌণ হয়ে গেল, তখন আর কোনো বক্তব্য নেই। কল্যাণবাবু সেটাই মনে করে বলছেন। উনি হয়তো, দেখুন এবার ওনার উদ্দেশ্য তো সেটা কিনা সেটা আমি কিভাবে বলবো, কিন্তু হতেই পারে এটা ওনার অভিজ্ঞতার মধ্যে আছে যে এই ধরনের ব্যক্তিরা বহু ক্ষেত্রে দেখা যায় যে চলে যান। রূপবানুরের অভিজ্ঞতা দিয়ে উনি যদি এখন অভয়ার মাকে মেলাতে যান, অভয়ার বাবাকে মেলাতে যান, সেটা ওনার দৃষ্টিভঙ্গির ফারাক হতে পারে। আমি এখনই সেই মন্তব্য করব না। আরেকটা জিনিস আমি জিজ্ঞাসা করব, এই মুহূর্তে দাঁড়িয়ে কুণাল ঘোষ বলছেন আপনাদের মানে যিনি বিচারপতি রয়েছেন, মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা নিয়ে প্রশ্ন তুলছেন বিভিন্ন জায়গায় প্রেসে। কুণাল বাবুকে বলুন, আপনার সরকার একটি নির্বাচিত সরকার, তো এই সরকারের একজন অ্যাডভোকেট জেনারেল আছেন রাজ্যের, এই সরকারের একজন মুখ্যমন্ত্রী আছেন, এই সরকারের একটি ক্যাবিনেট আছে, একজন ল মিনিস্টার আছে, একটা ল ডিপার্টমেন্ট আছে। আজকে সরকারের এত বড় বড় আইনজীবী প্যানেল আছে। সরকার কেন এই অর্ডারটার মডিফিকেশনের জন্য গেলেন না? কেন সরকার এসে অনুমতি নিতে যাচ্ছেন না এফআইআর করবো কি করব না? বলা আছে অনুমতি ছাড়া এফআইআর হবে না। এফআইআর হবে না তো বলা হয়নি, কোর্টের অনুমতি নিতে হবে। আজকে শুভেন্দু অধিকারীকে যে না, বলছে হাইকোর্টের তত্ত্বাবধানে ক্রিমিনাল হয়ে উঠেছে। আমি আবার বললাম এই কথাটা অত্যন্ত অবমাননাকর হাইকোর্টের জন্য, হাইকোর্টের জন্য অবমাননাকর। কিন্তু আমার একটা বক্তব্য সরকারের জন্য আছে। কুণাল বাবু তো সরকারি দলের মুখপাত্র, রাজনৈতিক দল যারা সরকার চালায় পশ্চিমবাংলায়, যারা পুলিশ দপ্তর চালান পশ্চিমবাংলায়, তাদের মুখপাত্রের নাম হচ্ছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ মিডিয়াতেই বক্তব্য না রেখে কুণাল ঘোষ সরকারের কাছে, সরকারের যে আইনি টিম আছে, অ্যাডভোকেট জেনারেল আছেন, অন্যান্য পদাধিকারীরা আছেন, আইন সংক্রান্ত বিষয় আইনমন্ত্রী আছেন, কুণাল বাবু কেন তাদের মাধ্যমে বলছেন না যে আদালতের অর্ডার অনুযায়ী বলা আছে যে আদালতের অনুমতি ছাড়া কিছু করা যাবে না, সেই অনুমতি চাওয়ার জন্য রাজ্য সরকার কেন আসছেন না? কল্যাণ ব্যানার্জি আইনজীবী, সেটা বুঝতে পারছেন আপনার কথাটা? কল্যাণ ব্যানার্জিও তো বলেছেন যে হাইকোর্টের জন্য ক্রিমিনাল হয়ে উঠেছে। এই বক্তব্যটা অবমাননাকর বক্তব্য। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ধরনের বক্তব্য কেন রাখছেন আমার মাথায় কিছু ঢুকছে না, বোধগম্য হচ্ছে না। কারণ উনি রাজনীতির জন্য বলছেন, ফর সেক অফ পলিটিক্স যদি কেউ কোনো বক্তব্য রাখেন আইনি সারবত্তা ছাড়া, তাহলে তার উত্তর আমি দেব না। টার্গেট তো হয়েছে, আজকে বলে নয়। এই নিয়ে পোস্টার দেখোনি তুমি? এই নিয়ে পোস্টার দেখোনি? এই খেলাটাই তো পশ্চিমবঙ্গবাসীকে খেলানো হচ্ছে তাদের দিয়ে, যে আজকে এই যে শুভেন্দু অধিকারীকে
হাইকোর্ট সুরক্ষা দিয়েছে, হাইকোর্টের মদতে ক্রিমিনাল চলছে, এই কথা বলে যাচ্ছেন। সিম্পল কথা, মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থা যে মামলায় এই ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দিয়েছেন বলে কথা হচ্ছে, সেখানে বলা আছে কোর্টের যদি অনুমোদন নেন তাহলে তো এফআইআর করতেই পারেন। এফআইআর করছেন না কেন? কোর্টের অনুমোদনের জন্য আসছেন না কেন? নাকি অন্য কোনো খেলা চলছে, না করব না, শুধু এটাকে আমাদের বাকযুদ্ধের মধ্যে সীমাবদ্ধ রাখবো? হ্যাঁ, মানে হাইকোর্ট দোষী হবে, অন্যরা দোষী হবে, আমরা আমাদের বাকযুদ্ধ চালিয়ে যাব, আমাদের খেলা চলবে, খেলা 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 হবে, এই করে যাব, এটাই হচ্ছে কাজ, এর বাইরে কিছু নয়। আমি আবারও বলছি যে খুব ডেলিবারেটলি এই মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন করেছেন আমি বলতে পারবো না, কারণ এই মন্তব্যের কোনো আইনি ভিত্তি নেই। আইন বলে যে হাইকোর্টের অনুমোদনের জন্য রাজ্য সরকার যে কোনো সময় আদালতের কাছে আসে। ক্রিমিনাল করে দিচ্ছে, মানে হাইকোর্ট একটা ক্রিমিনাল না, না, তৈরি আমার করছে। বক্তব্য অর্ডারটাই তো তাহলে বুঝতে পারেননি। উনি একজন সিনিয়র অ্যাডভোকেট হিসেবে এই কথা বলেন কিভাবে? আমি কুণাল ঘোষের কথাটা ছেড়ে দিন, কল্যাণ বাবু এটা বলেন কি করে? উনি তো এখানে বলতেই পারেন, অ্যাডভাইস ইওর ক্লায়েন্ট, ইওর গভর্নমেন্ট, গো এন্ড অ্যাপ্লাই বিফোর দি হাইকোর্ট, যে আজকে দাঁড়িয়ে এই দেখা যাচ্ছে এই ঘটনা আমি এফআইআর করতে চাই, হাইকোর্ট অনুমোদন দেন কিনা দেখুন, তারপরে বলুন। আপনি কেন এই কথাগুলো এখনই বলতে চাইছেন? অভয়া মঞ্চকে পরিচালনা করে সিপিএম, বলছেন অভয়ের বাবা মা। দেখুন, আমি তার বাবা একটি বক্তব্য রেখেছেন, একটি ভিকটিম পরিবারের বক্তব্য, আমি তাকে অসম্মান করব না। তিনি কিছু বক্তব্য রেখেছেন, বক্তব্য তিনি রাখতেই পারেন, কিন্তু সিম্পল কতগুলো ফ্যাক্টস আমি একটু মনে করিয়ে দেব। অভয়া মঞ্চ সিপিআইএম তৈরি করেনি, বামপন্থী দলগুলো তৈরি করেনি। অভয়া মঞ্চ তৈরি হয়েছে বিভিন্ন অংশের মানুষের যৌথ প্রয়াসের মধ্য দিয়ে। এদের মধ্যে সিপিএম আছে, এদের মধ্যে অন্য মানুষও আছেন, সিনিয়র ডাক্তাররা আছেন, অন্য ডাক্তারবাবুরা আছেন, বুদ্ধিজীবীরা আছেন। ওই মঞ্চে দেখা গেছে মিরাতুন নাহারের মতন মানুষ, তিনিও সিপিএম নন, এরকম মানুষও আছেন। তাই এটাকে যদি আমরা আবার ওই যুদ্ধের মধ্যে ঢুকি তাহলে ঠিক হবে না। উনি বলেছেন, ওনার বক্তব্য উনি বলেছেন, আমরা তার প্রতি আমার সমবেদনা আছে, তার প্রতি আমার যথেষ্ট পরিমাণ মানে এই আমি বলবো যে তার বক্তব্যকে সম্মান রেখে আমি বলছি, আমি ডাইলিউট করতে চাইছি না ওনার বক্তব্য, যে এটা ঠিক না। ঠিক না এই কারণেই, কারণ আমি একটু টাইম লাইনটা মনে করিয়ে দিই। অভয়া মামলার যখন সিবিআই তদন্তের অর্ডার হয়, তখন কিন্তু যে মানুষগুলি লড়াই করেছিলেন তাদের মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন ছিলেন। পরবর্তী সময়ে তারা মনে করেছিলেন আইনজীবী বদলাবেন, তারা বদলেছিলেন, বৃন্দা গ্রুভার এসেছেন, তারপর অন্যান্য আইনজীবীরা এসেছেন, কিন্তু তার পরবর্তী সময়ে কিন্তু অভিযোগটা কিন্তু সিবিআই এর বিরুদ্ধে। সিবিআই তদন্তর অর্ডার কলকাতা হাইকোর্ট দিয়েছিল, তারপর বিষয়টা ডাইলিউটে রয়েছিল সুপ্রিম কোর্ট থেকে। তৎকালীন চিফ জাস্টিস চন্দ্রচূড় এই মামলার ক্ষতি করেছেন এবং ইন্টেনশনালি ক্ষতি করেছেন, এই অভিযোগ আমি আজকে করছি, 100 বার বলছি। চিফ জাস্টিস চন্দ্রচূড় ওই মামলা সুমোটো নিয়ে এই মামলার যাতে সমস্ত প্রসিডিং বাকি জায়গায় বন্ধ থাকে তার বন্দোবস্ত করেছিলেন। একদম একদম। উনি কি করেছেন? তদন্ত মনিটরিং এর নামে উনি কি করেছেন? উনি ধরেছিলেন। অভয়া কাণ্ডের পর কতগুলো ঘটনা আমরা দেখতে পেয়েছিলাম। একজন আইপিএস তিনি প্রেস কনফারেন্স করেছেন, যেখানে তিনি সরাসরি এভিডেন্স দেখিয়ে দেখিয়ে সাংবাদিকদের মাধ্যমে, সংবাদ মাধ্যমে কাছে বলবার মধ্য দিয়ে এই ঘটনার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে প্রশ্ন তুলিয়েছিলেন। ইন্দিরা মুখার্জি না করেছিলেন, গাইডলাইন্স এর ভায়োলেশন ছিল। চিফ জাস্টিস চন্দ্রচূড় ওই চশমার অবস্থান ইত্যাদি নিয়ে প্রশ্ন করেছিলেন ওপেন কোর্টে, শেষ করলেন না। তদন্ত মনিটর নিজেরা করলেন না, হাইকোর্টকে করতে দিলেন না, অন্য কোর্টকে করতে দিলেন না, বলে যাও আবার হলো। খেলা কি ওপরে চলছে? কত বড় খেলা হলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া পদটাকে পর্যন্ত এক্ষেত্রে ব্যবহার করা যায়? এই প্রশ্ন যদি সাধারণ মানুষ হিসেবে আমি তুলি, তাহলে কি আমি ভুল করব? হ্যাঁ, হাইকোর্ট তো মামলা শুনছিলেন, শুনানি করছিলেন, কেন সুমোটো নিলেন? দিনের পর দিন গিয়ে সেই মামলার কোনো অগ্রগতি করছেন না। এবং এই ক্ষেত্রে চিফ জাস্টিস চন্দ্রচূড়ের রোল হ্যাজ টু বি স্ক্রুটিনাইজড, দি দেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। একদম। এই মানুষটাতে তো খুব খুব ক্লিন পরিচ্ছন্ন ভাবমূর্তি তো মনে হচ্ছে না। তাহলে কি কোনো খেলা ছিল? আমি এই প্রশ্নটা করলে কোনো ভুল করব?
আমি অভয়ের বাবাকে এই অ্যাসপেক্টও ভেবে দেখতে বলবো, কত বড় খেলা হলে আর কত বড় জায়গার লোকেদের খেলা হলে ওখানেও এই ধরনের কাজকর্ম করবার জন্য একটা রাস্তা তৈরি করা যেতে পারে। দেয়ার ইজ এ পসিবিলিটি, দেয়ার ইজ এ পসিবিলিটি, এটাও দেখতে হবে। ফলে অভয়া মঞ্চ সেটা একটা জিনিস একটা জিনিস, আপনি সুপ্রিম কোর্টে লড়াই করেছেন, আমরা দেখেছি। আমি বলছি এই কেসটা নিয়ে যখন চলছিল তখন চন্দ্রচূড় এজলাসে ছিলেন এই প্রধান বিচারপতি, প্রাক্তন প্রধান বিচারপতি। আমি বলছি তখন আপনারা প্রশ্ন করলে আপনাদেরকে অনেকবার বলা হয়েছে চুপ করুন, আপনারা এত চেঁচাবেন না। আমাদের আপনার প্রশ্ন হচ্ছে এটাই, আমাদের শ্রেণী বিভক্ত সমাজের বিচার ব্যবস্থা একটি নির্দিষ্ট শ্রেণীর উপর কোনো আক্রমণ হলে সেই শাসক শ্রেণীকে সুরক্ষিত করবার চেষ্টা করে, শাসকের ভার্সনকে মান্যতা দেবার চেষ্টা করে। দিতে হয়েছে, দেয়া হয়েছে। আমি তো আজকে তো মনে হচ্ছে এই টাইম লাইনটা ধরে যদি দেখা যায় তাহলে অভয়া মঞ্চ সিপিএম এর রাজনীতি করে এই কথাটার খুব একটা গুরুত্ব থাকছে না বলেই আমার মনে হচ্ছে। কিন্তু আমি আবার বলছি, উনি একজন ভিকটিম পরিবারের ভিকটিম, তার মন্তব্য, তিনি সবটা যে ঠিক বলছেন এমন বিষয়টা না হলেও তিনি যে ভুল বলছেন এই কথা বলার ঔদ্ধত্য আমি দেখাবো না। তিনি একটি বক্তব্য রাখছেন, সেই বক্তব্য সম্পর্কে আমার যা বক্তব্য আছে আমি রাখলাম।